আসসালামু আলাইকুম। নবীন ফ্যাশনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা প্রতিবাদমূলক একটি লাইভে এসেছি। আমাদের লাইভে যারা সংযুক্ত হবেন প্রথমেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিতরে যেই পরিমাণ ক্ষোভ, যেই পরিমাণ কষ্ট, সেই পরিমাণ কষ্টের কথাগুলো বলার সময় হয়তোবা আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজে চলে আসতে পারি। যেভাবে আমরা পুরান ঢাকায় নিজেরা কথা বলি সেইভাবে হয়তো চলে আসতে পারি। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা চেয়েছিলাম সকলের মাঝে ঈদ আনন্দ একটি উৎসব মুখর পরিবেশে হোক। সেই উদ্দেশ্যেই আমরা এই প্রতিনিয়ত আমাদের প্রাইস এমনিতেই কম, আমাদের প্রোডাক্টের প্রাইস ন্যায্য মূল্যে বিক্রি হয়। পাশাপাশি আমরা এই পণ্যের উপরেও আমরা আবার একটি অফার দিয়েছিলাম, যে অফারটা ছিল 2টি কিনলে 4টি ফ্রি। এই 2টি কিনলে 4টি ফ্রি অফারটা দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে সে 6টা পাঞ্জাবি একা পরবে না, সে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন, বাবা চাচা মামা ফুপা তাদের কাছে বিলি করবে বা গিফট করবে। সামান্য দাম, 2টা কিনলে 4টা ফ্রি। এই অফারের মধ্যে একটা পাঞ্জাবির দাম পড়ে 330 টাকা। 330 টাকা দিয়ে ভালো মানের এক প্লেট কাচ্চিও পাওয়া যায় না। তো এই পাঞ্জাবিটার মাধ্যমে তাদের যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে, তাহলে এই একটা উপহারের মাধ্যমে, একটা ঈদ উপহারের মাধ্যমে সম্পর্কটাও ঠিক হয়ে যাবে। এখন দেখতেছি যে আমি উপকার করতে গিয়ে এখন আমার জান নিয়ে টানাটানি, এখন আমি জীবন হুমকির মধ্যে পড়ে আছি। এক মাইকেল সাহেব, তিনি বিএনপির অনেক বড় ক্ষমতাবান নেতা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সেই মার্কেটে একসময় দোকান ছিল, সেই দোকানে তার আসা যাওয়া ছিল। সেই সুবাদে, সেই পাওয়ারে এখন পর্যন্ত তারা চলে আসতেছে, চলতেছে। আমার কাছে মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে মনে হয় ঠিক মতো চিনেও না। কারণ হচ্ছে উনি যেভাবে এক্সপ্লেইন করে যে ওনার দোকানের শার্ট ছাড়া সে পরে না, ওনার দোকানের প্যান্ট ছাড়া পরে না। তো আমি তো তাকে এত দামি কোনো কাপড় পরতে এখন পর্যন্ত দেখি নাই। 17 বছর তার লাইভ দেখছি, 17 বছর পরে তাকে দেশে আসতে দেখছি। সে তো সেই এই আকাশি কালারের একটা শার্ট বা সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট, নর্মাল একটা জুতা। সে তো 2 লাখ 5 লাখ টাকা দামের একটা জুতা পরে নেই। তো এই প্রোডাক্টগুলা যদি প্রিন্সের মালিক তাকে পাঠাইতো আর যদি সে পড়তো, তাহলে তো আমরা লাইভে দেখতাম। তাকে নিয়ে এখন আমাদের এই সংবাদকর্মী ভাইয়েরা যারা আছেন তারা প্রতিনিয়ত পোস্ট করতেছেন। তো আমার কাছে তো কখনোই মনে হলো না যে সে খুব দামি একটা কাপড় পরে আছে। সে তো নর্মাল একজন সাধারণ মানুষের মতোই সে তার চলাফেরা আমরা দেখতেছি প্রতিনিয়ত। তো যাই হোক, এখন লাইভে আসার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে যে আমারই এক পরিচিত, ওনারও রিলেটিভ হয়, ওনার কাজিন হয়, সে আমাকে বলতেছে যে এই ঝামেলাগুলো শেষ করো। ঝামেলা তো আমরা করি নাই, ঝামেলা শেষ করো। তুমি কিন্তু মাইকেলকে চিনো না, মাইকেলের হাত কিন্তু অনেক উপর পর্যন্ত। তো আমরা তো ভাই আদার ব্যাপারী, আমরা জাহাজের সাথে টক্কর নিতে তো যাই না। উনি জাহাজ হইয়া উনি আমার মতো আদার ব্যাপারীর কাছে কেন টক্কর নিতে আসলো? কেন উনি আমার দোকানটা এরকম ভাবে জুলুম করে বন্ধ করে দিল? আমরা তো তার কাছে যাই নাই। আমরা যেই টাইপের প্রোডাক্ট সেল করি, সেই টাইপের প্রোডাক্ট যারা কেনে তারা কেউ অহংকারী ব্যক্তি না, এবং তারা কেউ অসৎ উপায়ে ইনকাম করার ব্যক্তি না। আর ওনার কাছে যারা যায় তারা কখনোই আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। আর আমার কাছ থেকে যারা কেনাকাটা করে তাদের পয়সার অনেক মূল্য, তাদের কাছে টাকার অনেক মূল্য আছে, কষ্ট করে কামাই করে, তারা আবার তার কাছ থেকে কিনবে না। সুতরাং ওনার কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। তো এইখানে ওনার আমার এরকম মারমুখী হয়ে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা ওনার আজকে নতুন না।
ওনার এবং আশেপাশে আমরা যখন নতুন দোকানটা করছি, এখন ওদের বক্তব্য হচ্ছে 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি, বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমায় দিলে মনে হয় ভালো হয়। তো এইখানে আমি 240 টাকা কস্টিং এর একটা পাঞ্জাবি, 10 টাকা একটা ব্যাগ, 250 টাকা, অবশিষ্ট 50 টাকা প্রফিট মার্জিন, মানে অনেক ভালো। তা আমি এর চেয়ে বেশি সেল করব কেন? আমার কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কাফনের কাপড়ে তো পকেট নাই যে আমি পকেটে করে টাকাগুলো নিয়ে যাব। সুতরাং আমাদের যেই রকম ভাবে কস্টিং করতেছে, আমরা সেই রকম ভাবেই প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছি সবসময়। আমার এই প্রতিষ্ঠানের মধ্যে যারা কর্মচারী আছেন, তাদের মধ্যে বেশ কিছু আছে প্রতিবন্ধী। এই কারো কান নাই, কেউ কথা বলতে পারে না, কেউ কানে কম শুনে, কারো হাতে সমস্যা আছে, কারো হাত ছোট, কেউ আছে আপনার মা মেয়ে একসাথে চাকরি করে, কেউ আছে মা বাবা ভাই বোন একসাথে চাকরি করে, কেউ আছে মা চাকরি করে, ছেলে চাকরি করে, আবার মামাও চাকরি করে। তো এটা একটা হচ্ছে পরিবারের মতন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তাদের ডিউটি টাইম কখনো তারা ফোকাস করে না, তাদের কাজটা শেষ করতে হবে। কারণ আমার এইখানে যাদেরকে চাকরি দেওয়া হয়, এরা সকালবেলা এখানে আসার পরে তার পুরো পরিবারই তো এইখানে, সে বাসায় যাওয়ার টেন্ডেন্সি তার থাকবে কিভাবে? তার পুরো পরিবারটাই তো এখানে। তো এই পুরো পরিবার নিয়ে তারা এইখানেই একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ থাকে। অনেক সময় এমন হয় যে এই স্টাফরা দোকানে থাইকা যায়, ওদের মধ্যে তুই সম্পর্ক, ম্যানেজারের সাথে তুই সম্পর্ক, একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো এদেরকে দিয়ে কাজ করানোর কারণে অন্য কোম্পানিতে যেমন সিস্টেম লস হয়, আমাদের সিস্টেম লস আলহামদুলিল্লাহ হয় না। আমরা বেশিরভাগ, মামুন আছে, একটু মামুনের ডাক দাও। আমরা মাদকাসক্ত যারা এই ভালো হইতে চায় তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেই। এখন যাকে ডাক দিতেছি, সে এই পুরান ঢাকায়, তাকে অনেক মানুষ চিনে, সে মাদকের সাথে জড়িত ছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সে আগে দাঁড়ায় ঠিক মতো থাকতে পারতো না, দাঁড়ায় কাঁপতো। আছে আসতে বলেন তো, দাঁড়ায় থাকতে পারতো না, কাঁপতো। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ ভুল করবে, ভুলের প্রায়শ্চিত্ত করবে, ভুলের অনুশোচনা করবে, মানুষ ভালো হবে। ভালো হওয়ার মতন সুযোগ দিতে হবে। এখন ভালো হওয়ার মতো সুযোগ দেওয়ার কারণে এই ছেলেটা যখন ভালো হয়েছে, এই ছেলেটার ভালোবাসা তো আমাদের জন্য অনেক। এই মামুন নামের যে ছেলেটা, এই যে এদিকে আসেন, সামনে আসেন, এই যে মামুন, হ্যাঁ যান বসেন। এই যে মামুন আমার সম্পর্কে দুঃসম্পর্কে মামাও হয়। তো এই যে ওনাকে যে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, গেটটা খুলে দেন, ওনাকে যে একটা সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগের কারণে এখন উনি শক্ত হয়ে দাঁড়াইতে পারে। এমন কোনো কাজ নাই এই লোকটা করতে পারে না। এই লোকটা সব ধরনের কাজ করে। এই যে কাজ করার মতন তার যেই শক্তি প্রয়োজন, তাকে শক্তি খাবারের সেরকম ব্যবস্থা দেওয়া হয়েছে। আমাদের এখানে দুপুরের খাবার রান্না করা হয় স্টাফদের জন্য, সেই খাবার আমি মাঝে মধ্যে খাই। প্রতিদিন খাওয়া সম্ভব হয় না, এক এক সময় এক এক অফিসে থাকি, এক এক সময় এক এক কাজে থাকি। প্রায় সময়ই আমি এখানে বৈশাখ খাবার চাইয়া আমার খাবার নিয়ে এখানে খাই। তো যেই খাবারটা আমি খাই সেই খাবারটা তাকে খাওয়াই। তো তার কি এই কোম্পানির জন্য ভালোবাসা থাকবে না? তো কি পাশের বাড়ির অন্য মহিলার থাকবে? তো এইখানে যে পরিবেশ পরিস্থিতিটার মধ্যে আমরা আমাদের কোম্পানিটাকে কাজ করে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা স্টাফ এটাই মনে করে নেয় যে এটা একটা সেবা করে যাচ্ছে, সেবার বিনিময়ে কিছু অর্থ তারা নিচ্ছে। আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আমার স্টাফদের মধ্যে যারা আছেন, আমাদের ফ্যাক্টরিতে যে একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের জন্য, 100 কতজন আবুল মিয়া? 105 জন। 105 জন সম্পূর্ণ মহিলা, ওখানে পুরুষ ঢোকা নিষেধ। ওখানে টাইমে টাইমে নামাজ পড়া হয়, দুপুরে খাবার দেন, বিকালে নাস্তা দেন না? বিকালে নাস্তা দেয়, নাস্তায় একটা ডিম খাওয়ায়। দেখা গেছে যে এই এক সময় আমরা চা খাওয়াইতে পারি না, এই জন্যই যে দাগ লেগে যাবে, আপনাদের ঈদের পাঞ্জাবি নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমরা শুকনা খাবার দেই, যেই খাবারটা কখনো কোনো দাগ লাগার জন্য কোনো সমস্যা না থাকে। আমরা ঝোল তরকারি এমন ভাবে দেই, সেটার মধ্যে মানে হলুদ দেন না, হলুদ কম দেন,
যেন বাই চান্স তার হাতের মধ্যে হলুদের অংশ না থেকে যায়, হাত ধুয়ে হাত সাদা কাপড়ের মধ্যে লেগে গেলে হলুদ দাগ লেগে যেতে পারে। তো এত কিছু মেনটেন করার পরে 300 টাকা একটা পাঞ্জাবি আপনার কাছে পৌঁছায়, 500 টাকার পাঞ্জাবি পৌঁছায়, 700 টাকার পাঞ্জাবি পৌঁছায়, 900 টাকার পাঞ্জাবি পৌঁছায়, আর 990 টাকার যেই আপনাকে এখন যেটা বললাম 105 জন মহিলা, আমাদের 990 টাকার যেই প্রোডাক্টটা তৈরি হয় এইটাই হয় সেখানে, এই 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 ফ্যাক্টরিতে 105 জন মহিলা, একদম সবাই মহিলা। এখানে আর পুরুষদের ঢোকার অনুমতি নাই, শুধু ম্যানেজার এবং সুপারভাইজার তারা এটা রাউন্ড দেয়। কারণ এই একজন দুইজন মহিলার কারণে একটা পরিবেশ তৈরি হয়ে যায়, মহিলারা একসাথে থাকলে বিভিন্ন ধরনের কথা টথা হয়, তখন ম্যানেজার সুপারভাইজার তারা অলওয়েজ মনিটরিং এ থাকে এবং তারা সেই সময় এটার সমাধান করে। তা আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করছি এবং এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। এই প্রতিষ্ঠানের লভ্যাংশ সব মানুষের কাছে আমরা, গরিব অসহায় দুঃখী মানুষদের কাছে আমরা বিতরণ করতেছি। কিছুদিন আগ পর্যন্ত আমরা বিতরণ করছি, এখন আমরা এইটার টাকা জমানো শুরু করছি। যেহেতু আপনারা সকলেই জানেন শহীদ ওসমান হাদির নামে আমরা একটা হসপিটাল করব, যেই হসপিটাল করার উদ্দেশ্যে আমরা এই টাকাগুলো এখন জমা করতেছি। কারণ আমরা বিগত দিনে যেভাবে অনুদান দিছি, সেই অনুদানে 1 লাখ টাকা একজনকে দিছি, সে কক্সবাজার বাড়িতে গেছে, ইন্ডিয়া বাড়িতে গেছে, তারপরে শেষ। তো আমরা চাইছিলাম যে সে অনুদানটা নিয়ে 2 দিন পরে আবার সে আরেকজনকে অনুদান দিবে, কিন্তু এরকম হয় নাই। এই জন্য আমরা চাচ্ছি যে একটা লং টার্ম প্ল্যানিং নিয়ে কাজ করার, সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের পায়জামা যারা কিনছেন, এই পায়জামার পয়সার লাভের টাকা দিয়ে আমরা প্রতিদিন হাজার হাজার মানুষকে একটা ইফতার কার্ড দেন তো, ওই যে ইফতার কার্ড আছে, প্রতিদিন হাজার হাজার মানুষকে আমরা ইফতার বিতরণ করছি। হাফ কেজি করে দুধ দিছি, আপনার বনরুটি দিছি, পাশাপাশি পোলাও দিছি। এই বছর ব্যবসা নরমাল, এই কারণে পোলাও আমাদের প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, আগে আমরা প্রতিদিনই দিতাম। এই বছরই আমরা শুকনা খাবারও দিছি, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, যেগুলো থাকে। এই হচ্ছে এই ইফতার দাওয়াত কার্ড নামক, এই যে রোজাদারদের জন্য দাওয়াত কার্ড। এই দাওয়াত কার্ডের মাধ্যমে এই প্রতিদিন এই মাসে 30 দিন, এবছর আমরা 30 দিনে দিতে পারি নাই, আমাদের ফান্ড শেষ হয়ে গেছিল। আমরা এই পর্যন্ত আমরা আপনার এই কার্ডের মাধ্যমে আমরা বিলি করছি। এই এতগুলা কথা আপনাদেরকে আমার বলার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে যে এই যে ভদ্রলোক যিনি আমাকে বললেন যে যদি তুমি মাইকেলের নামে একটা জিডি করতে পারো থানায়, তাহলে আমার হাতে আমি চুরি পরব। এখন সে আবার সম্পর্কে আমার বোনজামাই লাগে, কারণ বোনজামাইরে আমি কিভাবে চুরিটা পরাই, সেই জন্য আমি এই বোনজামাইয়ের সাথে আর চ্যালেঞ্জ করি নাই। আর জীবন নিয়ে টানাটানি দিবে এমন ব্যবসার দরকারটা কি? এমন উপকার মানুষের করতে গিয়ে যদি জীবন চলে যায়, আমার তো সন্তানাদি আছে। এখন এই মুহূর্তে এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, এই স্টাফদের অনেকেরই চাকরি হবে না। কারণ যেই অশান্তি ভোগ করে আমি এদেরকে রাখছি, এই মামুনের কথাটাই বলি, মামুনের এই পর্যন্ত 1 বছরে কয়বার চাকরি গেছে? নাইলে 200-300 বার চাকরি গেছে। সকালে চাকরি যায়, বিকালে জয়নিং, বিকালে চাকরি যায়, পরের দিন সকালে জয়নিং। এইরকম অশান্তি করে আমরা যেভাবে করে স্টাফ রাখিছি আর পালছি বা পালি, এরকম অন্য কেউ তো সহ্য করে নিবে না। তেমন এই সহ্য করে না নিয়ে এদের ভাগ্য নষ্ট হবে। আর আমার তো কি বলবো, আর আমার তো বলার কিছু নাই। আমি 2005-6 সাল থেকে ঢাকা ফোন, ন্যাশনাল ফোন, র্যাঙ্কসটেল, পিপলসটেল এদের ডিলার ছিলাম, সিটিসেলেরও ছিলাম। ঠাস কইরা হাসিনা সরকারের আমলে নাকি কোন আমলে, এত কিছু মনেও নাই, এই ঠাস কইরা এই 4টা কোম্পানি দিল বন্ধ কইরা। গোডাউন ভর্তি টেলিফোন সেট, এত বড় বড় টেলিফোন সেট, আপনাদের কারো মনে আছে কিনা জানি না। প্রিপেড কার্ড আমার হাতে, এই সব কিছু আমার হাতে, 2 পয়সার মূল্য নাই। তো ভাবলাম ঠিক আছে, আল্লাহ ভরসা, সিটিসেলের ডিস্ট্রিবিউশনটা তো আছে। আপনারা অনেকেই জানেন কাটাবনের 2 তলায় 340 নাম্বার দোকানে একটা সিটিসেল কাস্টমার কেয়ার ছিল, সেটা আমার ছিল। প্রথমে আমার বন্ধুরা মিলে একসাথে করছিলাম, পরবর্তীতে আমি নিয়ে নিছিলাম, যেহেতু আমার এই ঢাকা ফোন, ন্যাশনাল ফোন এগুলো বন্ধ হয়ে গেছে, ওদের কাছ থেকে কিনে নিছিলাম। তো এই ঢাকা ফোনগুলা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে যা কামাইলাম, 2001 সাল থেকে আমার ব্যবসা শুরু। আমার ছাত্র জীবন থেকে আমি বেসিক্যালি হাফেজ, 2000 সালে আমি হেফজো শেষ করছি।
হেফজ শেষ করার পরে 2001 সাল থেকে ঢাকা আলিয়ায় পড়ব। তো বাবা আলিয়া মাদ্রাসায় পড়াবে না, সেই কারণে খরচও দিবে না। তো চিন্তা করলাম ব্যবসা শুরু করি। আমি মনে হয় বাংলাদেশের একমাত্র মানুষ যে পড়াশোনা করছি দোকানে বৈশা। আমার শ্রদ্ধেয় স্যার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তারও একটা পার্ট টাইম চাকরির দরকার ছিল, সেজন্য সে আসতো দোকানে, সেও দোকানদারি করতো, আমিও দোকানদারি করতাম, আবার তার কাছে মাঝখানে মাঝখানে পড়তাম। তো এই পড়াশোনার মাঝেই এই ব্যবসার জীবন শুরু করে আস্তে আস্তে গড়ায় উঠতে উঠতে, যেহেতু ভালো সেলসম্যান ছিলাম, ভালো সেল করতে পারতাম, সেই উদ্দেশ্যেই ঢাকা ফোনের মতন একটা কোম্পানির এই ফোন, সম্ভবত এটার সাথে বিএনপির অনেক বড় একজন নেতার সংযোগ আছে, সম্ভবত সেটা মির্জা আব্বাস সাহেবের। তো হঠাৎ করে দিল বন্ধ কইরা, বুঝলো না আমাদের কি হবে, আমাদের কোনো কিছু নাই। হায়াতুজ্জামান সাহেব ছিলেন তখন চেয়ারম্যান ঢাকা ফোনের, অনেকবার গেলাম, অনেক কিছু বললাম, আমাদের কিছু করেন, তখন 5-7 লাখ টাকা অনেক টাকা আমার জন্য, আমি আদার ব্যাপারী, আমার জন্য তো অনেক কিছু। তো দিল বন্ধ কইরা। এরপরে শুরু করলাম সিরিসেল নিয়ে। এর মাঝখানে রবি, একটেল থেকে রবি হইলো, রবিও শুরু করলাম। যাক, আবার আল্লাহর রহমতে আস্তে 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 শুরু করলাম। ঠাস করে দিল সিরিসেল বন্ধ করে। আজকে আপনারা মগবাজারের দোকানে যেই ম্যানেজার সাহেবকে শাসাইতে দেখলেন, জনাব তুহিন সাহেব, সে ছিল আমার প্রতিদ্বন্দ্বী একজন ব্যবসায়ী। আমরা সিরিসেলের প্রোডাক্ট বিক্রি করতাম, আমরা দুইজন। আমি ইম্পোর্ট করতাম, ওনাকে দিতাম, আরো বিভিন্ন মানুষ ইম্পোর্ট করে ওনাকে দিত। মোতালেব প্লাজায় তার দোকান ছিল, সেও 2-4 10 জন 20 জন লোক পালতো। তারও মার্কেটে একজন ভালো ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি ছিল। আজকে এই সরকারি ব্যবস্থা, এই দেশ ব্যবসায়ীদের জন্য না, এই দেশ শুধু চাটার দলের জন্য, তেল মাখার দলের জন্য। ব্যবসায়ীদের এই দেশের জন্য, এই দেশে জন্মগ্রহণ করাটাই একটা পাপ। এই সিডিসেল কোম্পানিটা যখন বন্ধ করে দিল, 3000, 3500, 4000 টাকা দামের মোবাইল ফোনগুলো 10 টাকা পিস বিক্রি করছি, 10 টাকা পিস। এখনো বলতে গেলে চোখ দিয়ে পানি এসে পড়ে। এই দেশ আসলেই ব্যবসায়ীদের জন্য না, এই দেশ হলো শালার ওই চাটার দলদের জন্য, যারা চাটতে পারে নেতাদেরকে, তাদের জন্য, এবং তাদের ব্যাংক ব্যালেন্স বড় হয়। তো এই সিটিসেল কোম্পানিটা দিল রাতারাতি বন্ধ করে। আমি সিটিসেলে প্রোডাক্ট দিতাম। এই সিটিসেল কোম্পানিটা যখন এই অবস্থা হইলো, এর মাঝখানে র্যাংস্টেল আসলো, র্যাংস্টেল আবার নতুন করে চালু হইলো। র্যাংস্টেল ডাক দিল, অর্ডার দিল। আমাদের ব্যাংক এশিয়ার জনাব রৌফ সাহেব, অনেক ভালো মানুষ, এত ধনী একজন মানুষ হইয়া আমাকে ডাক দিয়ে বেশ কয়েকদিন আমাকে নিয়ে মিটিং করছে, লাঞ্চ করছি একসাথে, ওনার থাইচিতে একসাথে লাঞ্চ করছি। উনি আমাকে বলল কি কি তুমি দিতে পারবা, অনেক ধরনের অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করে আনলাম। আনার পরে এই প্রতিনিয়ত চলতেছে। যাক, প্রিভিয়াস যা কষ্ট আছে, দুঃখ আছে, এগুলো সব শেষ হয়ে যাবে এখন আমার। আমি এখন ইনশাল্লাহ আবার একটা পরিস্থিতিতে চলে আসব। এর মাঝখানে রবির একটা ডিস্ট্রিবিউশন চালাই। কি হইলো, হঠাৎ করে র্যাংস্টেল সিদ্ধান্ত নিল তারা আইজিডব্লিউ করবে, কি করবে, ঘোড়ার ডিম আন্ডা। ধনী মানুষ, ওনাদের বিরুদ্ধে তো কথা বলা যাবে না, কথা বললেই তো মামলা, কথা বললেই হামলা। তো ঠিক আছে, আমরা যেহেতু অসহায়, দিলাম। এখন এটা দিল তারা বন্ধ করে। এই সেটগুলা লক খোলাইলাম, লক ছিল আগে, আপনারা অনেকেই জানেন হয়তো যারা সিটিসেল ইউজ করছেন। এই লক খোলায় বানাইলাম এটারে এই র্যাংস্টেলও যখন এই বন্ধ করে দিল, পুনরায় আবার এটা 10 টাকা দাম হয়ে গেল। ধাক্কার উপরে ধাক্কা, ধাক্কার উপরে ধাক্কা। এই ধাক্কা খাওয়ার পরে রবির ডিস্ট্রিবিউশন আছে। যাক, ফাইনালি একটা তো আছে, একটা ডিস্ট্রিবিউশন তো আছে। 38 জন স্টাফ, আমার ঘর ভর্তি, আমার স্টাফ, আমার মোবাইলের মধ্যে লোড। আমি 7 লাখ টাকার মার্কেট দিয়ে শুরু করে আমি 2.5 কোটি টাকা পর্যন্ত সেল নিছি। আপনারা অনেকেই জানেন, গাউসুল আজম মার্কেটে একটা রবি কাস্টমার কেয়ার ছিল, সেটা ছিল আমার। ঢাকা ইউনিভার্সিটি মার্কেটের দোতলার উপরে রবি কেয়ার ছিল, সেটা ছিল আমার। আপনার নীলক্ষেত পেট্রোল পাম্পের অপোজিটে একটা ছিল, এই রবি কেয়ার ছিল, এটা ছিল আমার। মোতালেব প্লাজায় করছিলাম একটা, আরেকটা করছিলাম আনন্দবাজার, বঙ্গবাজারের সামনে। হঠাৎ কইরা 2013 সালের জানুয়ারির 7 তারিখ, তারা, কেন তারিখটা মনে আছে, কারণ সেদিন আমি 1.5 কোটি টাকা লস খাইছি, এবং জীবনে প্রথম মামলাটাই রবি আমার নামে দিছে। তারা কম্পিউটার্স নামক এক প্রতিষ্ঠানকে, পুরা ঢাকার 20 জন যে ডিস্ট্রিবিউটর ছিল, এই ডিস্ট্রিবিউটরদেরকে একজনের কাছে দিয়ে দিছে পয়সা খেয়ে। তো তখন
আমাকে প্রথমেই আমাকে বাদ দিছে। তো বাদ দেওয়ার পরে আবার আমার নামে একটা মামলাও দিয়ে দিছে। মামলা খেয়ে তো এত ভয় পাইছি, তুর আর ব্যবসা বাণিজ্যই করুম না, আর এই গোলামির ব্যবসায়ী করুম না। ডিলারশিপ কদিন পর বাদ হয়ে যায়, আমাদের সারা জীবনের কষ্টের পয়সা একটা টানের উপরে নিয়ে চলে যায়। কিচ্ছু বলার মতো নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই এই দেশে। যেই সরকার আসছে তারা সব নিজেদের চিন্তা ভাবনা করছে। আর এই পাতি নেতা কয়েকটা থাকে, এই পাতি নেতারা তাদের নাম ভাঙ্গাইয়া খাইছে, যেমন এখন নাম ভাঙ্গাইয়া খাচ্ছে। গেল এখান থেকে আমার রবি কাস্টমার কেয়ার, তারপরে চিন্তা করলাম যে না, আর গোলামির ব্যবসা করব না। নবীন বাংলাদেশ নামে যেহেতু শুরু করছিলাম, আমার বাবা নবীন ফ্যাশন নামে, আমি জন্মের পরে 1988 সালে আমার বাবা নবীন ফ্যাশন দিয়েছেন। নবীন ফ্যাশন ছিল আমাদের উর্দু রোডে প্রথমে, পরবর্তীতে এটার শাখা করে আমরা জাহান মেনশনে করছিলাম, টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে। শপ একটা দোকান আছে, মুজার দোকান, এটার ঠিক সাথেই একদম মেইন রোডের উপরে। এই দোকান দিয়েই আমার বাবার ব্যবসা শুরু, মানে নবীন ফ্যাশনের যাত্রা শুরু। এর আগেও আমার বাবা বিভিন্ন মার্কেটে ব্যবসা বাণিজ্য করছেন। আমার বাবা সেই ব্যক্তি যেই দোকানের সামনে সে ফুটপাতের দোকানদারি করছে, সেই দোকানের মালিক হয়েছে, সেই দোকান কিনছে। তো আমি কিন্তু সেই ব্যবসায়ী ব্যক্তির সন্তান। তো ব্যবসা আমাদের রন্ধে রন্ধে, এটা আপনারা এই আমাকে এত হালকা মনে করেন না যে আপনারা একটা থ্রেড দিবেন আর এই থ্রেডে আমি শেষ হয়ে দেবো। নাহলে আমি পাঞ্জাবির ব্যবসা বন্ধ করে দিব, পাঞ্জাবির ব্যবসা বন্ধ করে দেবো। পাঞ্জাবির ব্যবসা লাগলে আর করলাম না। পাঞ্জাবির ব্যবসা করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, আমরা লাগলে পাঞ্জাবির ব্যবসা বাদ দিয়া অন্য ব্যবসা করলাম। কি এই সিন্ডিকেটের সাথে যেহেতু আমরা কুলে উঠতে পারবো না, এরকম বহুবার জিরো হয়ে গেছি, আল্লাহ পাক আবার আলহামদুলিল্লাহ আবার হিরো বানিয়ে দিছে। বহুবার জিরো হয়ে গেছি। এই যে কিছুদিন আগে আপনার ইভ্যালি, এই ইভ্যালু নামক প্রতিষ্ঠান, বাটপার একটা রাসেল, এত বড় বাটপারের বাটপার, আমাকে একটা মিনিট, এত বড় বাটপারের বাটপার হঠাৎ করে আইসা বললো আমাদের 150 টিভি লাগবে। চিনি না জানি না, রানা সাহেব নামের এক ভদ্রলোক চাকরি করতো, আইসা বললো 120 টিভি লাগবে। 120 টিভি লাগবে, আপনারা কি করবেন? আমরা অনলাইনে সেল করি, আমাদের প্রতিদিন 150 সেল হয়। আমি ছিলাম তাদের প্রথম টিভির সাপ্লায়ার। তো এত অনলাইন টনলাইনও বুঝি না, আমরা হইলাম গিয়া আড়তদারির মতো। আমরা প্রোডাক্ট বানাই, প্রোডাক্ট কিনে আনি, 2 পয়সা লাভ হয়, বেচে দিই। এত এত কাহিনীও জানি না, এত কিছুও বুঝি না। তো হঠাৎ করে তারা করলো কি, এই একটা অর্ডার দিল, একটা অর্ডার দিয়ে বললো যে আমরা এই, তো প্রোডাক্টের দাম হয়েছে টোটাল মনে হয় 30 লাখ টাকা। এই হৃদয়, আপনার মনে আছে? আপনি ছিলেন তখন? প্রায় 30 লাখ টাকা দাম হয়েছে। তো ম্যানেজার আমাকে ফোন করে বললো যে 30 লাখ টাকার প্রোডাক্ট একজন নিবে, কিছু ডিসকাউন্ট চাচ্ছে। 30 লাখ টাকা তখন এই 2019 সালের ডিসেম্বর মাস। তো বললাম যে ঠিক আছে, কিছু ডিসকাউন্ট করে দেন, 20,000 টাকা কমায় দেন, দিয়ে দেন, ক্যাশ টাকা যেহেতু দিব, একটা রানিং কাস্টমার আসছে। তো বললাম ঠিক আছে। এরপরে দেখি আমাদের নবীন বাংলাদেশ নামের যে পেজে রাত্রের থেকে দুনিয়ার মেসেজ আসতেছে যে টিভির ফিচার দেন, টিভির কোয়ালিটি কেমন, টিভির এইটা কেমন, এইটা কেমন, কি প্যানেল ইউজ করছেন, কি এইটা সেটা, আগ্রম বাগ্রম। তা আমরা তো খুব খুশি যে হঠাৎ করে আমাদের এটা কি হইলো। আমরা ওরকম বুস্টিংও মারি নাই, আর অত বুস্টের এত ইয়ে ছিল, প্রচলনও ছিল না, বা আমরা তো কিছু জানতাম না, আমরা নর্মাল একটা পেজ করে রাখছি। তো হুট করেই দেখি এত মেসেজ, হাজার হাজার মেসেজ। আমিও যেহেতু অ্যাডমিন ছিলাম, আমিও কিছু রিপ্লাই দিছি, আমার লোকজনও কিছু রিপ্লাই দিছে। তারপরে শুনি পরের দিন সকালে 10 লাখ টাকা নিয়ে আসছে, আমরা 1 সপ্তাহ পরে ডেলিভারি নিব, আপনারা রেডি করে রাখেন। আরে ভাই, এত ভালো কাস্টমার, 10 লাখ টাকা দিয়ে গেল, প্রোডাক্ট নিল না। তার 3 দিন পরে এসে 40 লাখ টাকা দিয়ে দিল, তার বিল হয়েছে 30 লাখ। এর মধ্যে সে আবার কমিশন নিছে 20,000। তারপরে আবার সে টাকা দিয়ে গেছে 50 লাখ, আগে 10 লাখ, পরে 40 লাখ, 50 লাখ, মাল নিছে 30 লাখের, 20 লাখ অ্যাডভান্স। এত ভালো পার্টি। আরে এই করতে করতে তারপরে আমি গেলাম, আমি ছিলাম ওমরায় তখন। ওমরার থেকে আসার পরে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেল এই যে উইন্সকোটের দোতলায় গিয়ে দেখি একটা রুমের মধ্যে শত শত মানুষ, সব গিজিবিজি করে সবাই ল্যাপটপ নিয়ে বসে আছে। ইয়ে নিয়ে গেল আমার ভিতরে, এই এই রানা মিয়া নিয়ে গেল আমার ভিতরে। রানা মিয়াও বাইচা আছে, রাসেলও বাইচা আছে। জেলে থাকলে কি হয়েছে, মোবাইল চালায়, সবকিছু দেখে। তো সেই ক্ষেত্রে ও এখন দেখে বলতে পারবে সত্যি বলছি না মিথ্যা বলছি। আর মিথ্যা কখনো আমি বলি না, মিথ্যা বলে ভীতু। আল্লাহর রহমতে আমরা ভীতু না।
সত্যের সাথে চলি, শক্ত অবস্থানে থাকতে চেষ্টা করি। তো চলে গেলাম ভিতরে, ভিতরে গিয়ে দেখি ওনার মা বসা, সম্ভবত ওনার ওয়াইফও ছিলেন। ওনার ওই অফিস রুমের ভিতরে দেখলাম ট্রেডমিল আরো হাবিজাবি দিয়ে খুব সুন্দর করে একটা সাজানো গোছানো, কিন্তু বাইরে ইজি বিজি পুরা। তা আমি বাইর হয়ে আইসা আমার ম্যানেজার যিনি ছিলেন সালমান ভাই, আমাদের বড় ভাই, তো সালমান ভাইরে বললাম যে এই কোম্পানি, এটা কি কোম্পানি, এটা কি বেচে, কোন জায়গায় কেমনে কি করে না করে দরকার নেই। বলে বস এখন অনলাইনের যুগ, আমরা তো অনলাইনে সেল করি না, এরা করে করুক। ঠিক আছে, বাকি বারটা কিন্তু দিয়েন না। কারণ না, বাকি বারটা করতে গিয়ে অ্যাডভান্স 20 লাখ দিয়ে রাখছে। ওকে ঠিক আছে দেই। তো তারপরে আমি চলে গেলাম চায়না। 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছি। আইসা শুনিয়ে আমাদের টিভির অর্ডার হয়েছে 2000। টিভির অর্ডার 2000 হয়েছে, আমরা বেচতে পারি না সারা মাসে কয়েকশো পিস, আর এরা অনলাইনেই বিক্রি করে ফেলাইলো 2000। এখন এই 2000 ডেলিভারি দিতে হবে। তো আমার তো চায়না বন্ধ হয়ে গেছে, ডিসেম্বরে চলে আসছি। এর মধ্যে শুরু হলো করোনা। তো ওখানে লকডাউন শুরু হয়ে গেছে। আমাদের আগের যে শিপমেন্ট গুলো ছিল সেগুলো ছেড়ে দিতে পারছি, সেগুলো আসছে। করোনায় তো লকডাউন, এখন এই লকডাউনের মধ্যে আমাদের দোকানপাট বন্ধ। এখন কি পরিস্থিতি, এখন ইভ্যালি ছাড়া তার কোনো গতি নাই। ঠিক আছে, ইভ্যালিটা দেওয়া শুরু করলাম। 10 লাখ দেয়, 20 লাখের মাল নাই। 10 লাখ দেয়, 30 লাখের মাল নাই। কি হয়েছে ভাই, টাকা ভাই দিচ্ছি তো, রেগুলার চলতেছে, আপনার সাথে তো আমার ট্রানজাকশন চলতেছে। এই চলতে 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 মাল নিচে সব মিলাইয়া এই 12 কোটি টাকার টোটাল। তার কাছে টিভির টাকা আর এই ইয়ার এক্সেসরিজের টাকা 5 কোটি 18 লাখ টাকা পাই। আর আমি অন্যান্য মানুষের যাদেরকে ডেলিভারি দিছি তারা আবার তাদের কোডে ডেলিভারি দিছে, ওখানে প্রায় 2 কোটি 68 লাখ। এর মধ্যে মাস্ক আনছিলাম জনগণের সেবা করার উদ্দেশ্যে। মাস্কের যে সিন্ডিকেট, এটা ভাঙার একমাত্র কারিগর নবীন বাংলাদেশ। আপনারা মনে হয় অনেকে জানেন না। মাস্ক একটা KN95 মাস্ক কস্টিং পরে 70 টাকা, তখন চায়নাতেও দাম বেড়ে গেছে। বা আমাদের ফ্লাইটে করে আনতে হয়েছে এই প্রোডাক্ট, আমাদের কস্টিং পড়ছে 77 টাকা, বেচছি আমরা 80 টাকা, 3 টাকা লাভ করে, কারণ আমাদের ওয়ার্কাররা কাজ করছে। পুরা সারা বাংলাদেশে আপনার লকডাউনে সব বন্ধ। এখানে ওসি সাহেব, ডিসি সাহেব যারা ছিলেন তখনকার সময়, তারা জানতেন যে আমরা এই সিন্ডিকেটটা ভাঙতেছি, সেজন্য তারা আমাদের দোকানের ভিতরে হাফ শাটার নামায় কাজ করতে দিয়েছেন। এগুলো ইতিহাস। এই দেশের জন্য একটা মানুষ কাজ করতে গিয়ে পদে পদে কিভাবে সম্মুখীন হয়, হুমকির সম্মুখীন হয়, এগুলো আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, আর কিছু না। এই দুঃখটা প্রকাশ করতে যাচ্ছি। আপনাদের অনেকেরই হয়তো বিরক্ত লাগতেছে, অনেকেই হয়তো বিরক্ত হইতেছেন যে এই লোক কি শুরু করছে, লাইভে আইসা কি বলতেছে এগুলা। এই 50,000 আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা মাস্ক গিফট দিছি। একটা বড় মাস্ক নিয়ে আসেন তো, ডাক্তারগুলোকে যেটা কিনছিলাম, ওই যে বাইরে কার্টুনের মধ্যে আছে। তারপরে বড় মাস্ক আনছি ডাক্তারদের জন্য, ডাক্তাররা ট্রিটমেন্ট করবে। এই ডাক্তারদের, আমার ওয়াইফ পেশায় ডাক্তার, তো সেই ক্ষেত্রে তারও সেই সময় দেশের প্রতি অনেক বেশি চলে আসছিল, দায়িত্ববোধ চলে আসছিল। সে প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট থাকা অবস্থায় সে ডিউটি করবে, দেশের জন্য কাজ করবে। হয়ে গেল তার করোনা। তার সাথে ড্রাইভার যে ছিল আমার আরিফ নামের, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আরিফও কথা হচ্ছে, ম্যাডাম আপনি যদি যান ম্যাডাম আমিও যাবো, যা হইব দেখা যাবো। ছেলেটা করোনা হয়ে মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। 25-26 বছর বয়সের ছেলে। তো এই ওয়াইফের তখন প্রেগনেন্সি ছিল, আমার বাচ্চা কাচ্চা হইতেছিল না। তারপরও আল্লাহর রহমতে আল্লাহ পাক বাচ্চা দিয়েছেন, পেটে বাচ্চা 5 মাসের। ওই সময় তার দেশের জন্য এত হয়েছে, এখন বাচ্চা তো সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে তো শুরু হইলো আমার সাথে তার সাথে একটা যুদ্ধ, যে তোমার দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ তুমি অন্ধকার করে দিচ্ছ। আমার শ্বশুর, আমার শাশুড়ি, ওনারা দুইজন খুব কিছু বুঝাইয়া টুঝাইয়া শেষমেশ প্রত্যেক দিন পেটের মধ্যে 4টা করে ইঞ্জেকশন দিতে হয়েছে আমার ওয়াইফের। তার 4টা করে ইঞ্জেকশন দিয়ে তারপরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সন্তানের বাবা হয়েছি। তো এই যে এই দুঃখগুলা আপনাদেরকে বইলা কোনো সমাধান আমরা পাবো না, ব্যবসায়ীরা পাবে না। আপনারা আজকে আমাদের সাথে থাকবেন, 2 দিন পরে আপনারা ভুলে যাবেন। কারণ ব্যথা তো শুধু আপনাদের না, ব্যথা তো হচ্ছে ব্যবসায়ীদের, যারা হক হালাল ভাবে চিন্তা ভাবনা করে, তাদের হচ্ছে ব্যথা। এই যে আপনাদেরকে মাস্কটা দেখাই, এই যে মাস্ক দেখেন, এই মাস্ক নিয়ে আসা হয়েছিল ডাক্তারদের জন্য। এখনো আমার স্টকে আছে প্রায় 1500 পিস। হ্যাঁ, বেচতে পারি না, কারণ এটা তো আর কেউ লাগবে না। সমুদ্র সৈকতে পাঠাইছিলাম, পানি যে ঘোলার ঘোলা, এর নিচে দেখবো কি? যদি কক্সবাজারে পানিতে ডুব দেয়
এই তো ডুব দিয়ে আর উঠবে না। আর যদি কেউ সাঁতার জানেও, ওই নিচে দেখবে কি? কক্সবাজারে দেখার মতো কি এই ঘোলা পানির মতো তো কিছু দেখার নাই। তো এইটা সেই সময় ডাক্তাররা বলছিল দেখে এটা আনছিলাম, 2000 পিস, যেগুলা দিছি ডাক্তারদেরকে উপহার দিছি। হ্যাঁ, তো আমার যেহেতু আপনারা জানেন যে আমাদের অনেকেই জানেন যে আমি মেইনলি প্রবাসী, আমার চায়নায় ব্যবসা, আমার সেনজেনে আমার অফিস। আমি এই অনেক হোঁচট টোচট খাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশে আমি আর ব্যবসা বাণিজ্য করব না। আমার ভাইয়ের ব্যবসা আলাদা, আমার ব্যবসা আলাদা। সুতরাং আমি চিন্তা ভাবনা করছিলাম বাংলাদেশে বাবা আর ব্যবসা বাণিজ্য করব না। বাংলাদেশ ব্যবসার জন্য মোটেও একটা ভালো দেশ না, এবং এখানে ব্যবসায়ীদের কোনো মূল্য নাই। একটু ভালো ব্যবসা করলে চাঁদাবাজরা এসে ধরবে, আর একটু ভালো ব্যবসা হইলে সরকার ডাইরেক্ট ধরবে। আর যদি মনে করেন একটু সুযোগ পাওয়া যায়, তাইলে তো ওর আর রক্ষা নাই, তাহলে তো ওর সারা জীবনই শেষ। এখন ওর করতে হইব কি, ওই কামাই মাসে 10,000 বা 10 লাখ, এখন ওর দিয়ে দিতে হইব 15 লাখ। ঠাস করে নিয়ে ব্যাংকের থেকে একটা লোন নেয়, লোন নিয়ে ওইটা দিয়েই ওদেরকে চালায়। আর নিজেরটা দিয়ে নিজে যতটুকু চলতে পারে চলে, যখন ব্যাংকের টাকা দিতে হবে তখন দেশ ছেড়ে পালায়। নাম হয় ব্যবসায়ীরা খারাপ, কিন্তু সিস্টেমটা যে খারাপ এইটা আসলে কেউ স্বীকার করে না। তো যাই হোক, এই ব্যাংকের টাকার যে ইস্যুটা আছে, ব্যাংক তেলালা মাথায় তেল দেয়। ব্যাংকের যদি তেল শুকিয়ে যায়, যদি বুঝতে পারে যে এই বেটা তো আমারে ঘুষ দিব না, এই বেটা তো আমারে কোনো সুযোগ সুবিধা দিব না, ওরা যদি আমি একটা 5 কোটি টাকার লোন করাইয়া দেই, তাইলে তো ওই আমারে 20 লাখ দিব না, তাইলে আর ওই লোকের লোন হয় না। আমরা একটা লোন নিছি 5 কোটি টাকার, লোনের 1 বছরে 1 কোটি টাকা লাভ। প্রত্যেকটা ব্যাংকে আপনারা হিসাব করে দেখেন, এভারেজ ক্যালকুলেশনে 5 কোটি টাকা 1 কোটি টাকা লাভ। 5 কোটি টাকা খাটাই 1 কোটি টাকা লাভ করার মতন কোন প্রতিষ্ঠান আছে যদি 2 নাম্বার কাম না করে? 2 নাম্বার কাম না করলে করা সম্ভব? প্রথম মাস থেকেই তো আপনার কিস্তি আবার দিতে হবে। 6 মাস গেলে তো অর্ধেক টাকা সে নিয়েই গেছে, তাহলে আর আমি ব্যবসা করুম কি দিয়া? তো এই কারণে ব্যাংকের লোনের উপরেও আমাদের কোনো নাই, এই ভরসা নাই। আমরা ব্যাংক লোনের মধ্যে নাই, যা টুকটাক ছিল আল্লাহ পাক রহমত করছে, আলহামদুলিল্লাহ দিয়া শোধ করে দিছি। এরপরে গিয়ে আপনার এই ব্যাংকের লোনের সাথে আমরা জড়িত হব না বলেই প্রতিজ্ঞা করছি, আল্লাহ পাক যেন আমাদের সহায় হন। আজকে আপনাদের মাঝখানে এতগুলা কথা বলার পিছনে কারণ হচ্ছে গিয়ে যে আজকে আমাদের মগবাজার শাখাটা শুরু করছি পর থেকেই তারা আমাদেরকে একটা দিছে, অফার দিছে, এবং আমাদেরকে তারা প্রথমে আমাদেরকে বলছে যে এই মার্কেটে কম দামে, এত কম দামে বিক্রি করা যাবে না। 4,500 টাকায় পাঞ্জাবি বিক্রি করতে হবে। আপনি কয় টাকা দিয়ে বানাইছেন সেটা দেখার বিষয় না, এই মার্কেটে যারা আসে তারা সবাই পয়সা আলা, সুতরাং এর চেয়ে কমে হইব না। তো মার্কেটও নিভি, মানে মনে হয় যে ব্রিটিশ আমলের বা অনেক পুরনো আমলের হোমিওপ্যাথি দোকানগুলো থাকে না, শাটার বাঁকা বুকা, এই সেই উমুক তুমুক অমুক, এইরকম পরিস্থিতি। তো এই মার্কেটের এই অবস্থা। তা আমি কোনোভাবেই নিব না। আমার প্রতিবেশী একজন আছে আজহার ভাই নামে, এই আজহার ভাই আমাকে খুব রিকোয়েস্ট করে, ওনার বসে এটা ভাড়া দিতে পারে না, খুব রিকোয়েস্ট করে নিয়ে গেল। আমরা বাতি বুতি জ্বালায়া আমরা এটার একটা সেট আপে নিয়ে আসলাম, ডেকোরেশন কইরা আইনা। এখন আমরা 300 টাকায় বেচি। এখন আমার তো যতটুকু কস্টিং আমার ওই হিসাবেই বিক্রি করতে হবে, আমি ওই হিসাবেই বিক্রি করা শুরু করলাম। কমপ্লেন দিল, তারপরে পরবর্তীতে একে একে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সমস্যার করলো। সমস্যা আমরা, ওনারা যেমনে বলে আমরাও মনে করি। সামনে ব্যানার লাগাইতে দিবে না, এটা করতে দিবে না, সেটা করতে দিবে না, ওইটা করতে দিবে না। একটা উদ্বোধন উপলক্ষে সামনে একটা কার্পেট বিছাইয়া একটা বেলুন টেলুন দিয়ে উদ্বোধন করতে চাইলাম, একটু ফুল টুল ছিটাইয়া কাস্টমারদেরকে এই ঈদ দিতে স্বাগতম জানাইতে চাইলাম, দিল না, দিবে না, এইটা সেটা ওইটা অনেক কিছু। তারপরে তো ওই গাদা পানি খায়, ঘোলা কইরা খায়। এই গাদাগুলি পরে কি করলো, আমরা যেহেতু লাইট লাগাইছি, আলো হয়েছে, এখন ওদের দোকানের সামনে তো অন্ধকার, ওরাও আবার এই বাতি একই কালারের বাতি লাগাইছে, জিজ্ঞেস কিন্তু করে নেই, ওরা নিজেরটা নিজেরাই আবার লাগাই নিছে। ওদের দোকানের ব্যানার সামনে থাকলেও আমাদের দোকানের সামনে ব্যানার থাকতে পারবে না। ঠিক আছে, মাইনে নিছি। তো এতদিন তো আসলে দলীয় সরকার ক্ষমতায় ছিল না, ছিলেন কে? ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস যেহেতু ছিল, নিউট্রাল ছিল। এখন যেহেতু ক্ষমতা একখান পাইছে, এখন তো আর কাউরে রক্ষা নাই। এখন তো ওসিরে ডাক দেয় ওই মিয়া বইলা, এখন ডিসিরে ডাক দেয় একটা বইলা, এখন তো ওসি ডিসি তাদের পকেটে থাকে। আমি সরি টু সে, বাট দিস ইজ ট্রু, যে আমি যখন এরকম একটা পরিস্থিতি হয়েছে, তারপরে ওসি সাহেব যখন আমাকে ফোন দিছে, ওসি সাহেব বলে আমি তো ভাই দোকান বন্ধ করি নাই, দোকান যারা বন্ধ করছে তাদের সাথে একটু আলোচনা করে দোকানটা খোলার ব্যবস্থা করেন। তো এখন আমি এই আমার যেই
ব্যবসায়িক বন্ধু ছিলেন, ব্যবসায়িক বন্ধু তুহিন ভাই, তারে বললাম যে দেখেন একটু ম্যানেজ করে, আমাদের তো কাস্টমার গুলো সব ফেরত যাইতেছে। বলে হ্যাঁ ভাই এত দুঃখ লাগতেছে, এমনিই কাস্টমার নাই, এর মধ্যে একটা অফার ছাড়লাম, সব মানুষগুলা আপনার মধ্যবিত্ত লোকজনগুলা সব এসে ফেরত যাইতেছে। তাই বললাম একটু রিকোয়েস্ট করেন গিয়া, না সে কোনোভাবেই মানবে না। তা আল্লাহরই ইচ্ছা আসলে যে আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন। আমারও পা মচকায় গেছে, আমি 5 দিন 7 দিন যাবত বাসায়, তা আমিও আর যাইতে পারলাম না। তা আমি বললাম যে আল্লাহর কাছে বিচার দেন। তা আল্লাহ পাক এই বিচার করছে, আপনাদের সকলেরকে জানাইছে, আপনাদের মনে আল্লাহ পাক রহম দিছে। আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায় রাখুক, সবাইকে দোয়া করি। এই জুলুমের বিরুদ্ধে আপনারা কথা বলা শুরু করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উনি কোনোভাবেই আর চালু করতে দিল না। যখন আপনি এই ভিডিও মোটামুটি অনেকেই দেখছে, 11টার সময় সে তার একটি স্টাফ পাঠায় বলছে দোকান খুলেন। তো তখন আর আমরা 11টার সময় খুলে কি করব, আর আমাদের কাস্টমাররা তো সব চলেই গেছে। তো ওসি স্যারের সাথে আবার কথা হলো, ওসি আবার বললো যে নিজেদের মধ্যে একটু সমাধান করে নেন। রাত্রে আবার ফোন দিছে। তাই আমি বললাম ভাই আমি তো আপনার সাথে যোগাযোগ করতে চাইছি। বলে ভাই আমি আপনাকে ফোন করার আগে আধা ঘন্টা আপনার পুরা ব্যাকগ্রাউন্ড চেক করছি, পুরা ব্যাকগ্রাউন্ড চেক করছি। আমি কি পাইলেন ব্যাকগ্রাউন্ডে, আমি কোনো রাজনীতি করি? বলে না। বলে আপনার পুরা ব্যাকগ্রাউন্ড চেক করেই আমি আপনাকে ফোন দিছি, আর তার আগে পর্যন্ত আপনার আমি ফোন দিইনি। তো একজন থানার ওসি যদি একটা মানুষের ফোন দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেক করে, তাহলে উনি ওই এলাকার কি করতে আসছে? উনি ওই এলাকার সিকিউরিটি নিরাপত্তা কি দিবে? তারপরে ওনাকে বলছি যে ভাই আপনার আপনি যেহেতু বন্ধ করেন নাই, আর আপনি যেহেতু খোলার পারমিশনও দিতে পারবেন না, যখন সন্ধ্যার সময় কথা হয়েছে, আমরা ভাবছিলাম 4টার সময় যখন বন্ধ করছে, আমরা ভাবছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা গেলে তো মানুষের মেজাজ ঠান্ডা হয়েই যায়। তা আমরা আমি বলছি যে ঠিক আছে, যেহেতু বন্ধ করে দিছে, এখন দোকানটা সম্পূর্ণ গুছাইয়া ফেলাও তোমরা, গুছাইয়া হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হইয়া তারপরে খুলো। যখন খুলতে গেছে লাইট টাইট জ্বালাইছে, কারণ আমাদের স্টাফদেরকে তো ভিতরে রেখে তালা মেরে দিছে। যখন আবার সবকিছু মিলে লাইট জ্বালাইছে, পুলিশ বাইরে থেকে বকাবাজি শুরু করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাইরে কাস্টমার কেমন? বলে বাইরে কাস্টমার ভরপুর। আমি কি ঠিক আছে, তাহলে একটা কাজ করো, কাস্টমারদেরকে বলো যে মাগরিবের পরে খুলতেছি। মাগরিবের পরেও যখন খুলতে দেয় নাই, তখন গিয়ে আমি এই পুলিশের সাথে কথা বলছি। মাসুদ সাহেব, আমাদের ডিসি সাহেব, ওনার নলেজে দিছি। উনি বলে পুলিশের তো এরকম করার কথা না, পুলিশ তো আপনার দোকান বন্ধ করে দিতে পারে না, কোনো ঝামেলা হয়েছে? এখন একজন ডিসি সাহেব আমাকে জিজ্ঞেস করছে, আমার তো অবশ্যই একটু তদন্ত করা দরকার। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কোনো ধাক্কাধাক্কি হয়েছে? বলে না। কতজন কাস্টমার ছিল? 15-20টা বাইক আসছিল। তো সামনে এত জায়গা আছে, এর মধ্যে 15-20টা বাইক থাকতেই তো পারে, আসতেই পারে, যেহেতু বৃষ্টিটা শেষ হয়েছে আর বাইকাররা এসে ঢুকছে। তো এখানে কি কোনো মারামারি হয়েছে, কোনো ধাক্কাধাক্কি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে? বলে না। আমি দেখো ভালো মতন বলো, কিন্তু আমি কিন্তু পুলিশের কাছে রিপোর্ট দিতে হবে। বলে না বস, এরকম কিচ্ছু হয় না, আপনি সিসিটিভি চেক করেন। সিসিটিভি চেক করাইলাম। বলে না বস, ওরকম তো ক্রাউড হয় নাই আমাদের। তো আমরা মোহাম্মদিয়া টেলিকম 2020 সালে 20 বছর পূর্তি উপলক্ষে 220 টাকায় মোবাইল ফোন দিছি। অনেকেই কিনছেন, অনেকেই জানেন। এটা লাইন হয়েছে 1 কিলোমিটার। তো এই 1 কিলোমিটার পর্যন্ত লাইন হয়েছে, আমরা এটা দিতে 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 শেষ হয়ে গেছি। আমরা তো পুরান ঢাকার মানুষ, দেরি করে ঘুম থেকে উঠি। আমাদেরকে ফোন দিছে পাশের বাড়ির লোকজন যে তোমাদের দোকানে কি হয়েছে, এত ভিড় কেন? রাজারবাগ থেকে পুলিশ আনায়া সাপোর্ট দিছে। তো রাজারবাগ থেকে পুলিশ আনায়া যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ ক্রাউড এখানে ছিল। পুরাটা রাস্তা বন্ধ হয়ে গেছে। কি ছিল জানি 16 ডিসেম্বর উপলক্ষে, না? হ্যাঁ 16 ডিসেম্বর উপলক্ষে ছাড়ছিলাম 2020। এখনো নবীন বাংলাদেশের এই পেজে গেলে আপনারা দেখতে পারবেন। তো আমরা এই প্রতিষ্ঠানটা চালাইতেছি, আমরা অল্টারনেট ব্যবস্থা রাইখে নিছি, বুঝছেন? কারণ আপনার তো একটা মিনিট প্লিজ। কারণ নাইরা তো বেলগাছতলায় একবার যায়, আমরা বেলগাছতলাই থাকি, আর মাথার চুলও পড়ে গেছে, নাইরা হয়ে গেছি, বুঝছেন? তো এতবার হোঁচট খাইছি লাইফে, অল্টারনেট একটা ব্যবস্থা রাখি, নাহলে কি করে খামো? আমরা তো রাজনীতি শিখি নাই, তেল মাখা শিখি নাই, ঘি মাখা শিখি নাই, তারপরে ব্যবসা বাণিজ্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অল্টারনেট একটা ব্যবস্থা রাখি। আমাদের এই নবীন ফ্যাশনের পাশাপাশি আমাদের আছে হচ্ছে নবীন ট্রাভেলস, যেটা আমরা রিসেন্টলি শুরু করছি। আমরা প্রতি বছর মোটামুটি 20-50 জন মানুষকে আল্লাহর ঘরে নিয়ে যাই ফ্রি। তো ফ্রিতে নিয়ে যাওয়ার অনেকেই এটা নিয়ে একটু ইতস্তবোধ করে, ফ্রিতে যাব। তো আমরা নিয়ে গেছি গত বছর 2025 সালে কয়েকশো লোকরে আমরা
আল্লাহর ঘরে নিয়ে গেছি শুধুমাত্র 50,000 টাকায়। তো 50 এসিড অফ করে দেন, এসিড অফ করে দেন। হ্যাঁ, শুধুমাত্র 50,000 টাকায় আমরা আল্লাহর ঘরে নিয়ে গেছি। আমরা এটা বিশ্বাস করি যে যেটা থাকবে নসিবে সেটা আপনি আপনি আসিবে। আর যত বড় প্লেট দিয়ে আমি ভাত খাই না কেন, আমার পেটে যতটুক জায়গা আছে ঠিক ততটুকুই আমি খেতে পারবো, এর চেয়ে বেশি খেতে পারবো না। তা আমরা 50,000 টাকায় বাকি টাকা ভর্তুকি দিয়ে নবীন বাংলাদেশ আমাদের টিভির যে ব্যবসা, এই ব্যবসার লভ্যাংশ থেকে আমরা এই প্রতিনিয়ত আমরা এই ওমরার আয়োজনটা করছি। তো এই ওমরা প্যাকেজটাতে আমরা নিয়ে গেছি। আমরা আমাদের যেই হাজি সাহেবরা ছিলেন তাদের অনেকের সাথেই আপনারা কথা বলতে পারেন। ওনারা অনেকেই আমাদেরকে আমাদের নবীন ট্রাভেলসের পেজে বিভিন্ন ধরনের আমাদের যেই সেবা, এই সেবাগুলো সম্পর্কে তাদের মনোভাব প্রকাশ করছেন, সেগুলো দেখতে পারেন। এর পাশাপাশি আমাদের ব্যবসা রেজিস্টার্ড কোম্পানি চায়নাতে। আমরা চায়না থেকে বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট সেল করি। আফ্রিকার বহু দেশে নবীন নামে তাদের দোকান করে রাখছে। আমাদের থেকে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ, মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ, এগুলো সবকিছু তারা নিয়ে ওইখানে সেল করে আমাদের নামের উপরে। আপনারা আমাদের নবীন গ্রুপের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানেও দেখতে পারবেন। টোগোতে আছে আমাদের, তারপরে আমাদের আফ্রিকার আরো কয়েকটা দেশে আমাদের নামের উপরে আমাদের এই সেম লোগো দিয়ে তারা এই সাইনবোর্ড বানায়া তারা ওইখানে প্রতিষ্ঠান পরিচালনা করতেছে। তো ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ বাংলাদেশি ব্র্যান্ড নবীন। দিস ইজ সিন্স 1988 বাই কাজল মাহমুদ, আমার বাবা। তো আপনারা এত ছোট মনে করেন না যে 300 টাকার পাঞ্জাবি বেচি দীক্ষা আমরা এখন একেবারে পানিতে পড়ে গেছি গা। আর আপনারা মনে করেন দেখাইবেন যে ক্ষমতা, আর আপনাদেরকে চিনতে হইব। আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন ফোন দিয়া বলবো যে এই অর দৌড় কদ্দূর, এটা তুমি চিনো না, এটা তুমি জানো না। বাবা, আমাকেও অত দূর দরকার নাই। আমাদেরকে যদি বন্ধ করে দিবে, যেহেতু থ্রেট দিছে যে একটা বন্ধ হয়েছে বাকি সবগুলো বন্ধ করে দিবে, তা আমাদেরকে যদি এরকম বন্ধ করে দেয়, আল্লাহর রহমতে আমরা না খেয়ে মরবো না। আপনারা সবাই সিন্ডিকেটের সদস্যদের থেকে ওই 700 টাকার পাঞ্জাবি 2700 টাকাতে কিনবেন, 3700 টাকা দিয়ে কিনবেন, এটা আপনারা কিনবেন। আর যারা আমাদের কাস্টমাররা যারা আছেন তারা অনেক মনক্ষুণ্ণ হবেন। তারা হয়তো 2 বছর পর পর একটা করে কিনবেন বা 3 বছর পর পর কিনবেন, বা হয়তো আপনারা কোয়ালিটিলেস ওই বিভিন্ন ধরনের বিক্রি হয় প্রোডাক্ট, সেগুলো কিনবেন। মানসম্মত প্রোডাক্ট কম দামে পাইবেন না। আমরা তো এইরকমও চাইছিলাম যে আমাদের যে প্রাইস ট্যাগটা আছে সেইখানে আমরা উল্লেখ করে দিব যে এইটায় কাপড় লাগছে এত টাকার, এটা সেলাইতে লাগছে এত টাকা, এটার অ্যাক্সেসরিজ লাগছে এত টাকা, এবং এটার প্যাকেজিং এ লাগছে এত টাকা, সর্বমোট এত টাকা, আমি প্রফিট করছি এত টাকা। এইটা মিলাইয়া আপনার দাম রাখছি আমরা এত টাকা। তো প্রত্যেকটা মানুষের ব্রেনে ঢুকে যেত যে এটা আসলে কত টাকা খরচ কস্টিং করছে, তাইলে আমাদের মন মোটা আপনারা আরো বেশি বুঝতেন। কিন্তু এই সিন্ডিকেট আলাদা তো তখন মানে এখন তো ধমকি দেয়, তখন তো দাও নিয়ে দৌড়াইবো, এই ভয়ে আমরা এটা করি নাই। আমরা এটা করে দিতে চাইছিলাম যে আমরা একদম স্পষ্ট লেখা দিব যে আমাদের টোটাল এই প্রোডাক্টের কস্টিং কি পরিমাণ গেছে। আমরা আমি আজকে কয় বছর হয়েছে, 2020 সালে নবীন ফ্যাশন চালু করছি পর থেকে এই ঈদ পর্যন্ত আমি নতুন কাপড় পরে ঈদ করি নাই। এর মানে এই না যে এই 5 বছর আমি নতুন কাপড় পরি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেদিন পুরো দোকানের এক পিস প্রোডাক্টও থাকবে না, সেই দিন তাড়াতাড়ি ফ্যাক্টরিতে তালানোর মধ্যে 200-400-500 গজ কাপড় থাকেই অবশিষ্ট। সেই দিন ওইখান থেকে কাপড় কাইটা নিজে সিলাইয়া পয়রা ঈদ করব। এখন পর্যন্ত সেরকম হয় নাই দেখে আজকে কয়েক বছর যাবত ঈদ করি পুরান কাপড় পরে, ঈদের নামাজও পড়ি পুরান কাপড় পরা। এটার জন্য আমার ঘরের বউয়ের সাথেও আমার সাথে একটু মনোক্ষুণ্ণতা আছে যে এটা আবার কেমন তুমি প্রতিজ্ঞা করলা যে তাহলে যদি কোনোদিনই তোমার দোকান পুরাটা খালি না হয় তাহলে কি তুমি কোনোদিনই পড়বা না? আমি বলছি না বাবা, আমি কোনোদিনই পড়বো না। তো এইরকম মন মানসিকতা নিয়ে আল্লাহ পাক আমাকে বানাইছে। এখন কি করব বলেন, বানাইছে তো আল্লাহ, এখন করার কিছু নাই। এখন এই পরিস্থিতির মধ্যে যদি
আমরা ব্যবসা বাণিজ্য চালায় রাখতে পারি যদি আপনারা সহযোগিতা করেন, যদি আপনারা পাশে থাকেন, তাইলে হয়তো চেষ্টা করব। আর নইলে বাবা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাদেরকে পাঞ্জাবি পরাইতে গিয়ে আমার জীবন দিতে রাজি না। আমার ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, তারপরে আবার এই মেয়ে বাচ্চাদের জীবন আমি হায়াতমত আল্লাহর হাতে অবশ্যই, কিন্তু এই বাচ্চাদের কে আমি একটা অনিশ্চয়তার মধ্যে রাইখা জোর জবরদস্তি জীবন দিতে আমি রাজি না। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন। আতঙ্কিত অবস্থায় আছি এখন পর্যন্ত, কারণ সে নাকি বহু বড় ডন, তার সাথে নাকি সুব্রত বাইনের বন্ধুত্ব। সুব্রত বাইন তো বেচারা এখন জেলে থাকলেও তাদের অনেক ক্ষমতা আমরা জানি, আমরা শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছি। তো এখন এর আগে গত বছরের আগের বছর 1 লাখ টাকার জন্য আসছিল সুব্রত বাইনের দিতে হইব। তা আমি তো তখন নামও জানি না। আমি তো ভাই আদার ব্যাপারী, আমার তো জাহাজের খবর নিয়ে লাভ নেই, আর আমি জাহাজের খবর জানিও না। তো আমি বলছি কোন সুব্রত বাইন এটা? পরে বলে এই আপনি সুব্রত বাইনের চিনেন না? আমাকে ভাই আমি তো নতুন দোকান দিছি, এটা কে? পরে বলে যে আরে ভাই সুব্রত বাইন। পরে খেয়াল করছে, হ্যাঁ তো অনেক বড় মাপের মানুষ, অনেক আল্লাহওয়ালা, আল্লাহর অলি। তো সেই ক্ষেত্রে আল্লাহর অলি যেহেতু সে, তার তো একটা সম্মান আছে। তা আমি বললাম যে ভাই আমি তো টাকা দিতে পারবো না, আমি নিজেই এখানে করি চাকরি, আমি বেতন পাই। তো সেই ক্ষেত্রে আপনি 1 লাখ টাকা চাইবেন? একটা দাঁড়িয়ালা হুজুর চরমনের মুরিদা ছিল আমাদের পাশের দোকান, আমাদের যে মগবাজারের শাখা, এটার পাশেই তার মানে সাইকেলের দোকান, খেলনার দোকান ছিল। এক কথা দুই কথা, উনি বলে দিতেই হবে। আমি বলছি দিতেই হবে মানে আমি কোথেকে দিব? 1 লাখ টাকা আমার কতটি পাঞ্জাবি বেচলে 1 লাখ টাকা লাভ হয়? আপনারা দেন, আমি তো দিতে পারবো না। আল্লাহরই রহমত ছিল সেদিন আমিও উপস্থিত ছিলাম। এমনিতে মগবাজারের দোকানে আমার যাওয়াই হয় না, কারণ এই ওনাদের সাথে কথাবার্তা বললে ঝগড়া টগড়া লেগে যাবো। শুধু শুধু দোকানটা ছেড়ে এসে পড়তে হইব। দোকানটা ডেকোরেশন করছি সুন্দর করে, দোকানটা দেখতেও সুন্দর মাসাল্লাহ। তো এই জন্য যাওয়াও হয় না ওইখানে। আরো গেলেই ওনারা ওই বিভিন্ন পেঁচাল শুরু করে। তো এই পরিস্থিতির মধ্যে আমি যখন না করছি, একটু ভয় কাজ করছে, কিন্তু তারপরে চিন্তা করছি আল্লাহ ভরসা। আমি বলছি আমি দিব না। সুব্রত বাইন সাহেব বললেন আমার একটা হ্যালো দিতে, তো এই বেচারা আমার আর ফোনও দেয় নাই, আর আমারও আর দিতে হয়নি, নাইলে তো মনে হয় দিতে হইতো। এরপরে কয়দিন পরে শুনলাম যে সে অ্যারেস্ট হয়েছে। তো যাই হোক, এই অনেক কথা আপনাদেরকে বলছি, অনেক বিরক্ত করছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনেক স্লিপ অফ টাং হয়ে গেছে, অনেক ধরনের অনেক কথা বলে ফেলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই অবস্থার মধ্যেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত বলা হচ্ছে যে একটা দোকান বন্ধ করছি আর বাকিগুলোও বন্ধ করে দিবে। তো এই বাকিগুলো বন্ধ করে দিলে আমার প্রতিষ্ঠানের মধ্যে যে বিভিন্ন প্রকার লোকজন কাজ করেন, প্রতিবন্ধী আছে, বিগত দিনে মাদকাসক্ত ছিল, তারা ভালো হয়ে এখন কোম্পানিতে দায়িত্বরত আছে, এখানে যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কর্মরত আছে, তাদেরকে নিয়ে আমি একটু চিন্তিত। তাদের জন্য দোয়া করবেন। আল্লাপাক কখনোই আটকে রাখবে না, আল্লাপাক হয়তো কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। আর যেহেতু আমাদের কাছে স্টকে প্রোডাক্ট আছে এবং আমাদের গ্রাহকরা এই অফারটা গ্রহণ করতে পারে নাই, এই জন্য আমি আমাদের গ্রাহকদের জন্য আবারও এই অফারটা আমরা চালু করব। গ্রাহকদের জন্যই আমরা এই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত টিকিয়ে রাখতে পারছি, গ্রাহকদের ভালোবাসার জন্যই টিকিয়ে রাখতে পারছি। আমরা সেম অফারটাই আবার চালু করব, আরেকটু বেশি ফ্যাসিলিটি দিয়ে। যেহেতু ঈদ চলে গেছে, মানুষের প্রয়োজন শেষ হয়ে গেছে, তারপরও যেন আনন্দ উৎসব, ঈদের আনন্দ উৎসবটা যেন এই অফারের মাধ্যমেই চলে আসে। তো এই সেই রকম ভাবেই যেন আপনাদের জন্য কিছু করতে পারি। যাই হোক, একজন কমেন্ট কি ইভেলি যে হঠাৎ করেই আপনার চলে গেল, হঠাৎ করে চলে গেল, কি হইল? দিন শেষে আমরা পথের ভিখারি হইলাম। আমরা পথের ভিখারি হইলাম, হওয়ার পরে এই আমার বাবার মনে অনেক কষ্ট ছিল, এটা নিয়ে আমার বাবার সাথে একটু মন কষাকষি ছিল। বাবা হঠাৎ করে মারা গেল, পরে বাবার বন্ধুরা এসে বলল যে তোমরা দুই ভাই এই কাপড়ের ব্যবসা থেকে দূরে, তোমরা দুই ভাই আলাদা ব্যবসা বাণিজ্য করো। তোমার বাবার খুব ইচ্ছা ছিল যে তোমরা এই কাপড়ের ব্যবসাটা করো, কিন্তু আমাদের মোটেও ইচ্ছা ছিল না। আমাদের চাচাতো ভাই সহ আমরা 10 জন ভাই। তো আমি 10 জন ভাইয়ের মধ্যে কেউই ইচ্ছা নাই এই কাপড়ের ব্যবসা করার, কারণ ঈদ করা যায় না। সারা রমজান মাসে যেই পরিমাণ পরিশ্রম, সেই পরিমাণ কোনো ব্যবসা নাই। মানে এত পরিশ্রম জানের উপর দেওয়া যায়, দিন নাই রাত নাই, ওই 24 ঘন্টাই বলা যায় ডিউটি। এরপরে ঈদের দিন ঘুমায়।
তা আমার বাবা চাচারা ঈদের দিন এসে ঘুমাইতো, 2 দিন 3 দিন পর্যন্ত তারা ঘুমের থেকেই উঠতো না। তা আমরা ঈদের মধ্যে বাবারও পাইতাম না। তো এই জন্য এই ব্যবসাটা আমাদের একদমই ছিল না, যে পছন্দের ছিল না। কারণ বাবা মারা গেছে, বাবার বন্ধুরা যখন এই কথা বলছে তখন চিন্তা করছি, যা বাবার স্মৃতিটা চালু করি, এটাকে আল্লাহর রাস্তায় দান প্রতিষ্ঠান হিসেবেই শুরু করি। প্রথমে আমি এই প্রতিষ্ঠান থেকে 1 টাকাও নিতাম না। এখন পরিশ্রমের মাত্রা যেহেতু বাড়ছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, এই কারণে এখন কত দেয় আমার বেতন? এই বছর থেকেই তো দেয়, তাই না? এই বছর থেকে আমাকে 80,000 টাকা বেতন দেয়। এই 80,000 টাকা, যে এই 80,000 টাকার মধ্যে আবার আমার এই ড্রাইভারের বেতনের দিক থেকে, তাই না, ড্রাইভারের বেতন দিই আমি। তো এই 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 দিয়েই আমরা চলতেছি। তো খুব অল্পতে তুষ্ট আমরা। যদি বন্ধ করে দেন দেন, কোনো সমস্যা নাই, বন্ধ করে দিতে পারেন, আপনাদের ক্ষমতা আছে। কিন্তু আমরা এত সহজে ভেঙে পড়ার কিন্তু না। আপনি আমাকে বন্ধ করে দিবেন, আমরা ভেঙে পড়ার মতো না। সেই ঢাকা ফোন বন্ধ করে দিছেন, তারপরে ভেঙে পড়ি নাই। ন্যাশনাল ফোন, র্যাঙ্কস্টেল, পিপলস সেল বন্ধ করে দিছেন, ভেঙে পড়ি নাই আল্লাহর রহমতে। তারপরে এই সিটি সেল বন্ধ করে দিচ্ছেন, 3500 টাকার মোবাইল ফোন 10 টাকায় বিক্রি করছি, তখনও ভেঙে পড়ি নাই আল্লাহর রহমতে। তারপরে রবি কাস্টমার কেয়ার ছিল, রবি কেয়ার ছিল, রবির চ্যানেল পার্টনার ছিলাম, তখন ঠাস করে বন্ধ করে দিচ্ছেন, আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা কি মনে করেন সরকারের যোগ ছিল না এর মধ্যে? 20টা ডিস্ট্রিবিউটর ঢাকা থেকে ঠাস করে বাদ দিয়ে দিয়া একটা কোম্পানিরে দিয়ে দিল। 38 জন স্টাফ নিয়ে দোকানে অফিসের মধ্যে বৈশা কি করব চিন্তা করে পাইতেছি না, ওদেরকে বেতন দিব কই থেকে? এর মধ্যে মোবাইল ফোনে যে লোড ছিল সেই লোডটাও বন্ধ করে দিছে। তখন এরিয়া ম্যানেজার ছিলেন গোলাম কিবরিয়া, উনি আমার ফেসবুকেও আছেন এখন। তারপরে মেহেদি ভাই, উনিও ফেসবুকে আছেন, শুনলাম উনি ওমরায় যাচ্ছেন, ফেসবুকে দেখলাম কিছুক্ষণ আগে। ভাই আমাদের জন্য দোয়া করেন। আজ পর্যন্ত ওনারা ফেসবুকে আছে ঠিকই, আজ পর্যন্ত কোনোদিন একটা হ্যালো দেয় নাই, আমিও দেই নাই। ওনারা আগের থেকেই জানতো, যদি আগের থেকে বলতো আমাদেরকে বা আমাকে 1 সপ্তাহ আগে বললেও আমি সেল করে কিছু প্রোডাক্টের টাকা ক্যাশ করে ফেলাইতে পারতাম। ওনারা আর এটা আমাকে বলে নাই, ওনারা হয়তো চাকরি করে এই জন্যই বলে নাই। তো তখন যেহেতু মরি নাই, তারপরে আসলো আপনার এত বড় একটা মহামারী করোনা। করোনার মধ্যেও যেহেতু আল্লাহ পাক বাঁচায় রাখছে, মরি নাই। করোনার সময় আপনার হাজার হাজার প্যাকেট দুধ বাচ্চাদের জন্য দিছি আমরা এখান থেকে, বাচ্চাদের প্যাম্পার্স দিছি, বাচ্চাদের, যে আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করতেছি। অনেকের বাচ্চা আছে পয়সাওয়ালা কিন্তু বাসা থেকে বাইরে পারতেছে না, তো ওদেরকে দিয়ে আসি, আমরা ফ্রিতে দিয়ে দিছি। এটা এলাকার মানুষজনকে জিজ্ঞেস করবেন, ওনারাই আপনাদেরকে এই বিষয়ে বলবে। তারপরে এই মাস্কে একটা লস খাইলাম। প্রধানমন্ত্রী যেদিন 2 টাকার মাস্ক লাগায় মুখের সংসদে গিয়ে দাঁড়াইছে, সেদিনই করোনা শেষ। সেদিন থেকেই করোনা শেষ। এবং সেইভাবে সেদিন থেকেই এই কি N95 না, KN95, ওই সেদিন থেকে KN95 বেচা শেষ। 2 কোটি টাকার মাস্ক স্টকে, 2 পয়সা মূল্য নেই। ওই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইছে 2 টাকা দামের মাস্ক পইরা, বাস শেষ। তো আমাদের তো ব্যবসায় ওইটাও তো তখনও মরি নাই। ইবেলি নামক এক প্রতারক রে সুযোগ সুবিধা দিল পলক মিয়া, পলক না, ওই যে ইন্টারনেট বন্ধ হয় নাই, বন্ধ হয়ে গেছে, এটার নাম কি, পলক না, পলক। এই পলক মিয়া দাঁড়ায় বলল বাংলাদেশের কি, এই আলিবাবা না, আরেকটা প্রতিষ্ঠান আছে কি, এই অ্যামাজন, বাংলাদেশের অ্যামাজন। তো একজন মন্ত্রী স্বীকারোক্তি দিল বাংলাদেশের অ্যামাজন, এর সাথে তো আমাদের থাকতেই হবে, নাহলে আমরা খামু কি কইরা। ঠাস করে দিল বন্ধ করে, ওরে দিয়ে দিল জেলে, আর বউরে দিয়ে দিল জেলে। তা আমরা কই যাবো? তো যেই বেটায় কইলো যে এটা অ্যামাজন, তো ওই শালার পুতরে ধরনের মতো ব্যবস্থা করা দরকার ছিল। তো এখন কই থেকে করবো আর, এটা ওই তো যা পয়সা খাওয়ার খেয়েই ফেলাইছে। এরপরে গিয়া ঢুকলো জেলে, জেলের মধ্যে ছিল, জেলের ভিতর থেকে আমার ফোন দেয়, কান্দে কাটে, ভাই একটু টাকা পয়সার ব্যবস্থা করেন, ভাই একটু টাকা পয়সা আমার একটু দেন, আমি বাইর হয়ে আপনার এই করে দিয়ে দিব, আমি আবার চালু করলে 2 বছরের মধ্যে ছিঁড়া ফাইরা উল্টে ফেলাইবো শালার পুতে। তো সরি, রাগ করেন না, ক্ষোভের থেকে বারে বারে কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এখন ছিঁড়া টিরা উল্টে ফেলাইবো, সে এইটা করে ফেলাইবো, এটা করে ফেলাইবো, এই করে ফেলাইবো, বহু টাকা খরচ ফরচ করে বাইর করে এই বিভিন্ন জায়গায় টাকা দিতে বলছে, লোক পাঠায়, খালি টাকা পাঠায় বাইর হয়ে আসছে। আয়সা দাঁড়ায় ছবি টবি তুললো, তুইলা বললো ভাই একটা অফার আমাকে সুযোগ দিতে হবে। তা আমি বললাম একটা অফার সুযোগ দিতে হবে,
আমি তো 10 লাখ টাকা আমাদের এখানে জমছে এই ফিলিস্তিনকে দেওয়ার জন্য, এইটারে একটা কোনোভাবে উপায়ে একটা সেট করা যায় কিনা। 10 টাকা পিস পাঞ্জাবি বেচেন, অবশিষ্ট 490 টাকা পাবলিক মাসে মাসে হোক 2-4-6 মাস পরে হোক তারা আমাদের এই বিকাশ নাম্বারে বিকাশ করে দিবে, এই টাকাটা আমরা ফিলিস্তিনকে দিয়ে দিব। আরে হ্যাঁ, যেমন 2 নাম্বার, হ্যাঁ কাস্টমার গুলো সব 2 নাম্বার। এরা 2000 পিসের উপরে পাঞ্জাবি নিছে, 2200-2300 পিস। কত পিস দিছিল আপনাদের মনে আছে? ওই যে আকাশি কালার পাঞ্জাবিটা যে দিলাম 10 টাকায়, হ্যাঁ 2300-2400-2500 পিস হবো না? 3000 প্লাস, 3000 প্লাস নিয়ে গেছে পাঞ্জাবি। একটা লোক যদি টাকা দিত, কয়েকদিন আগে এক লোক ফোন দিয়ে বলতেছে ভাই, আমি তো 27 রাত ছিল, এক লোক ফোন দিয়ে বলতেছে ভাই আমার নাম্বার কিভাবে পাইছে আল্লাহ জানে, ভাই আমি তো 10 টাকা একটা পাঞ্জাবি নিছিলাম, আমি বাকি 490 টাকা তো আর দেই নেই। আমি বলছি আল্লাহর রাস্তায় কেউ এমনি দান করে দেন। এর হয়তো 27 রাতে ওনার উপরে হয়তো কোন আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হয়েছে। তো এই যে ইভ্যালির এই 10 টাকার পাঞ্জাবি দিলাম, ওইটার টাকাও মেরে দিল, ওইটার জরিমানা আমি আমার পকেট থেকে দিলাম, যেহেতু এটা আমাদের এক একটা আলাদা আলাদা ফান্ড থাকে। ওই ফান্ড থেকে নিয়ে আমরা ফিলিস্তিনের সহযোগিতা, আমাদের যেই চ্যানেলে আমরা ফিলিস্তিন পর্যন্ত গাজা পর্যন্ত টাকা যায় সেই চ্যানেলে দিয়ে দিছি। কারণ ফিলিস্তিন এম্বাসিতে দিলে ওইটা নাকি ওই জায়গা পর্যন্ত যায় না, তো সেই জন্য আমরা এই চ্যানেলে এই টাকাটা দিয়ে দিছি। তো এই ইভ্যালির মাধ্যমে শুরু করলাম, উনি বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা আবার 54 লাখ টাকা আটকে দিল। আবার এতদিন পর্যন্ত সে থাইকে এখন গিয়া জেলে ঢুকছে। তো ওর বিচারটা দিব কারে? ওর বিচারটা যে আমি দিব, ওই বিচারটা আমি দিব কারে? ওই বিচারটা করার মতো কেউ আছে? তো এই দেশটা কি আসলে বাংলাদেশ একজন ব্যবসায়ীর জন্য সেফ একটা কান্ট্রি, একটা ব্যবসার জন্য ভালো? তো গেল এই ভ্যালির এই ঝামেলাটাও গেল। যাওয়ার পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে একটা পর্যায়ে আল্লাহর রহমতে আল্লাহ পাক নিয়ে আসতেছে। আমরা 2028 সাল আমাদের ভিশন 2028, 2028 সালে আমরা বাংলাদেশের কতগুলা জেলায় কিভাবে কিভাবে আমরা দোকানপাট করব ওইভাবে একটা প্ল্যান প্রোগ্রাম রাখছি। ঠাস করে দিলেন এয়ারপোর্টটার মধ্যে আগুন লাগায় যে আমাদের স্বপ্নগুলা পুইরা ছাড়খাড় করে ফেলাইলেন। এর বিচারটা কে করবে? এর বিচারটা কে করবে? 10টা টাকা দিছেন এই পর্যন্ত, যে এই নেই 10টা টাকা তোরে দিলাম, তোর তো আগুনে পুইরা সব ছাই হয়ে গেল, এই ছাইটা আমরা তোরে ছাই না দিতে পারি, আমরা তোরে 10টা টাকা দিলাম, দিছেন? দেন নাই। এই ফান্ড কিভাবে আমরা রাইজ করব, এই ফান্ড কিভাবে নিব, কিভাবে কি করব, তার এক সপ্তাহ পরেই ছিল ওমরা হাজিদের 40 জন, 50,000 টাকায় 40 জন হাজিদেরকে নিয়ে ওমরা যাওয়ার প্যাকেজ। এখন এই হাজিরাও একটা ইতস্ত বোধ করতেছে আমাকে বলতে যে কি করব, আমিও যেহেতু সাথে যাচ্ছি, আমার পরিবারও যাচ্ছে। তো তারা অনেকেই খুব বিনয়ের সাথে আইসা কথা বললাম ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ নিয়ে যাবে। গেলাম ওমরায়, আল্লাহর কাছে কান্দাকাটি করলাম, আল্লাহরে বললাম যে আল্লাহ একটা পথ দেখাইয়া দাও, ঈদের জন্য কাপড়গুলো কিনে আনছিলাম খুব শখ কইরা, এই কাপড়গুলো যেহেতু পুড়ে গেছে, তুমি আল্লাহ ভালো জানো যে এই কেন পুড়ছে, তো যেহেতু পুড়ছে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আসলাম দেশে আসার পরে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বইলা, আমি চায়না থেকে ট্রেডিং বিজনেস করি, পাশাপাশি শিপিং বিজনেস করি। বাংলাদেশের অনেক বড় বড় কাপড়ের ব্যবসায়ীরা আমার লাইসেন্সে বাংলাদেশে কাপড় নিয়ে আসে। তো হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্রেনে আসলো যে এই ইম্পোর্টারদের সাথে কথা বলে দেখি তাদের কাছে কি কাপড় আছে। কারণ এখন যদি আমি চায়নার থেকে কাপড় আনতে যাই, চায়নালারা 10 টাকাও বাকি দেয় না, আবার ট্যাক্স দিব কই থেকে, টাকা পয়সার তো ব্যবস্থা নাই। তো সেই ক্ষেত্রে আমি এই সকল এই ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চাইছি। বিশ্বাস করেন, ভালো মানুষ যে দুনিয়াতে এখনো আছে তার চাক্ষুষ প্রমাণ এই ব্যবসায়ীরা প্রত্যেকে তাদের কস্টিং, আমি যে দামে তাদের কাছ থেকে কাপড় কিনছি, আমি নিজেও যদি চায়না থেকে ইম্পোর্ট করতাম, আমি কখনো এই দামে চায়না থেকে ইম্পোর্ট করে আনতে পারতাম না। কারণ তারা কিছু ভর্তুকি দিয়ে আমাকে কাপড় দিছে। তা আমি কমে বেচবো না, তো কমে বেচবো কি ওই তো আমি তো কমে বিক্রি করতেই পারবো, কারণ আমার সাথে তো আল্লাহ পাকের রহমতও আছে, আমার স্টাফদের ভালোবাসা আছে, আমার কাস্টমারদের ভালোবাসা আছে, পাশাপাশি আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানিও আছে। তা আমি তো কমে বিক্রি করতে পারবো। আমি কমে বিক্রি না করতে পারলে তো আর অন্য কেউ, আর বৃহৎ সৎ সাহসও আছে। আমরা তো ভাই ওই ধানের শীষের থেকে যে চাল বের হয় ওইটার ভাতই খাই। আমরা তো রূপার ভাত খাই না, স্বর্ণের ভাতও খাই না, ডায়মন্ডও খাই না। তো সুতরাং আমার ওই দিনের সারাদিনে ওই এক মুঠ ভাত খেলেই হয়, এর মধ্যে 2 বেলা খাই।
সকালে তো ঘুমাই থাকি, ঘুমের থেকে যখন উঠি তখন লাঞ্চের টাইম হয়ে যায়। তো লাঞ্চের টাইম হয়ে গেলে তখন তো আর এই নাস্তা খাওয়ার কোনো কাহিনী থাকে না। তা আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, দুপুরবেলা ভাত খাই। এর মধ্যে আবার ওয়াইফ যেহেতু পেশায় ডাক্তার, তারও আবার একটা লিমিটেশন আছে খাওয়ার। তা এই এই পয়সা কামামু কেন? বাপের যা আছে বাপের হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই। এত কথা আপনাদের কাছে ক্লিয়ার ভাবে বইলাম, মনটা ঠান্ডা লাগতেছে। আল্লাহ বাঁচায় রাখলে কালকে দেশের বাইরে যাব। দেশের বাইরে যাওয়ার আগে যদি সুযোগ সুবিধা হয় তাহলে একটা সংবাদ সম্মেলন করব, একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন। আগামীকালকে আমরা একটা সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে চেষ্টা চালাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে একটা সংবাদ সম্মেলন করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অনেক দুঃখ পাইছি, কারণ এই গত 3 বছর পরে এমন আমরা মগবাজার চালু করছি, 3 বছর না, এই 3 বছর তারা অনেক ধরনের অনেক জ্বালান জ্বালাইছে। এটা এমন না যে খালি সে একদিনে এসে বন্ধ করে দিছে। এই 3 বছর আমরা অন্য কোনো মার্কেটে এরকম সমস্যার সম্মুখীন হইনি। সবাই আমাদেরকে বাহবা দিছে। গত বছর ঈদে বিএনপির এক বহিষ্কৃত নেতা মোতালেব প্লাজায় সে কমিটিতে জোর জবরদস্তি ঢুকছে না ঢুকে আছে, সে আমাদের কাছ থেকে এরকম একটু উল্টাপাল্টা পয়সা দাবি করছিল। পুরা মার্কেটের মানুষ তার বিরুদ্ধে দাঁড়াইছে, পুরা মার্কেটের মানুষ। এবং নিচতলার ব্যবসায়ীরা আমাকে পাইলেই বলে যে আপনার এই প্রতিষ্ঠান আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। মোতালেব প্লাজার নিচতলায় তারা বলে যে আপনাদের প্রতিষ্ঠানটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। দোতলায় একই কথাই বলে যে আমাদের এই সাইডটা ড্যাম ছিল, এই সাইডটা রানিং হয়ে গেছে আপনাদের জন্য। তো কতটুক আনন্দ আমাদের মনে তখন লাগে। আপনারা অনেকেই জানেন যে ফার্মভিউ সুপার মার্কেটে আমাদের একটা দোকান আছে। এই ফার্মভিউ সুপার মার্কেটের একটা দায়িত্ব দিছে আমাকে আজকে 5 মাস আগে। এই 5 মাসে পুরো মার্কেটের দায়িত্ব, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। এই মার্কেটের পুরো চেহারা ঘুরিয়ে দিছি। আপনারা কেউ ওই মার্কেটে যদি আগে গিয়ে থাকেন আর এখনো যদি যান, গিয়ে দেখতে পারেন। এইখানেও একই অবস্থা ছিল। 5ই আগস্টের পরে দখল করে ছিল এরা দখল করে কমিটি করে রাখছিল 21-22 জনে মিলা। এর মধ্যে কিছু ভালো লোকও আছে, সবাই খারাপ যে তা না। সভাপতি সেক্রেটারি এরা দখল করে রাখছে। তারপরে কি বুঝে আমি আসি চাই না, তারা আমার কি নির্বাচন কমিশনার বানায় নির্বাচন দিবে। ভালো কথা, আসলাম, একটা সম্মান দেখাইছে, যেহেতু সম্মান নিব, সম্মান দিছে। এরপরে দেখি আমার সাথে তলে তলে করতে চায়। আমি গেছি না আরে বাবা, এই কাহিনীতে আমি নাই। একদম ডিসি ব্লাস্ট করে সবার সামনে যে ওনারা তো আমার এইটা কয়। তো এখন ওনাদের মেয়াদ শেষ হওয়ার আগেই হাসিনা স্টাইলে নির্বাচন দিব। কারণ হাসিনা স্টাইলে নির্বাচন দিতে তো আর আমি রাজি হব না, আমার সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখন ব্যবসায়ী সবাই জানাইছি, ব্যবসায়ীরা সবাই জানানোর পরে ওনাদের মেয়াদ শেষ হয়েছে, বাইরেছে। আমি দায়িত্ব নিছি, আমি চেয়ারম্যান একজনের বানানো হয়েছে, আমি ভাইস চেয়ারম্যান, 2 জনে মিলে পুরো মার্কেটের চেহারা ঘুরিয়ে দিছি। আল্লাহর রহমতে এই বছর মার্কেটে ব্যবসা বাণিজ্য হয়েছে, আমাদের ওই দোকানেও খুব ভালো ব্যবসা বাণিজ্য হয়েছে। তো এই যেই কোনো মার্কেটে আমাদেরকে এত সম্মান করে, অনেক মার্কেটে আছে যারা আমাদেরকে দোকান দিতে চায় 2-4-6 মাসের জন্য ফ্রি। লোকবল, ইনভেস্টমেন্টের ইস্যু, যেহেতু ব্যাংক লোন নাই, তারপরে ব্যাংক সাপোর্ট নাই। ব্যাংক সাপোর্ট দেয় হলো গিয়া চোর বাটপার রে, ব্যাংক টাকাই দেয় চোর বাটপার রে, যে কিনা একটা লোনের টাকা শোধ করতে করতে আরেকটা ব্যাংকের থেকে লোন নিয়ে ওইটা চালাইবো। এবারে যে হিসাব করে দেখবেন, যারা বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের সবকিছু ঘাইটা দেখবেন যে ওর সম্পত্তি 5 বার বিক্রি করলেও ব্যাংকের টাকা শোধ হবো না, কিন্তু ওরে তো লোন প্রতিনিয়ত চলতেছে, তার লোন বাড়তেছে। আর সত্য কথা বললে তো মনে করেন জীবন থাকবে না এই দেশে। এখন সত্য না বললেও তো পারি না, কিয়ামতের দিন আল্লাহর কাছে আবার জবাবদিহি করবো কি? তো সেই উদ্দেশ্যে আর কি আপনাদেরকে কম বেশি আমরা জানাইলাম। অনেক লম্বা সময়, মোটামুটি কতক্ষণ হয়েছে, অনেক লম্বা সময় আপনাদেরকে অনেক ডিস্টার্ব করছি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা বৃহস্পতিবার যেহেতু মার্কেট খুলবে, আমরা এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3-4 দিন আমরা একটা চমৎকার আয়োজন রাখবো আপনাদের জন্য। চমৎকার আয়োজন, যেটাতে আপনারা অবশ্যই ঈদের পরেও ঈদের খুশি পাবেন ইনশাল্লাহ। এইটা আমরা আশ্বস্ত করতে পারি। যেহেতু আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে থাকব, আপনারা কেউ ওই সিন্ডিকেট মেম্বারদেরকে সুযোগ দিয়েন না, কোনো ধাক্কাধাক্কি, হুড়াহুড়ি, পারাপারি। এই প্রতিষ্ঠানটা কিন্তু গরিব দুঃখী অসহায়দের প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা আপনারও, এবং এই প্রতিষ্ঠানটা এই সবারই। সেই জন্য এই প্রতিষ্ঠানটি আপনারা একটু দেখে শুনে রাখবেন।
যদি ওরা কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এটা বন্ধ করে দেওয়ার জন্য একটা পায়তারা করতে পারে, যেহেতু এখানে পুলিশ ইনভলভ। এখন পুলিশ তো ভাই, আমরা যেমন মুসলমান ভাই, হিন্দু ভাই, তারপরে খ্রিস্টান ভাই, তো পুলিশ ভাই। এখন পুলিশের প্রবলেম যেটা হয়েছে, এটা ঢাকার জন্য অন্যান্য পুলিশরাও ওনাদের সহযোগিতা করবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে সুযোগ খুঁজবে, আপনারা কেউ কোনো সুযোগ দিয়েন না। একদম সুশৃঙ্খল পরিবেশে আপনারা আসবেন। সুশৃঙ্খল পরিবেশে আপনাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, একটা ফুলের শুভেচ্ছা থাকবে, পাশাপাশি 990 টাকার যে কোনো একটা প্রোডাক্ট কিনলে একটা অ্যারাবিয়ান অয়েল ফ্রি থাকবে। এই ছাড়াও 990 টাকার কিছু প্রিন্টেড প্রোডাক্ট আছে। আপনারা জানেন যে আমাদের সব প্রোডাক্টই নতুন, কারণ আমরা কিছুদিন আগেই একটা অফার ছেড়ে সব পুরো দোকান খালি করে ফেলছি। তো 990 টাকার 2টি পাঞ্জাবি কিনলে 4টি পাঞ্জাবি ফ্রি থাকবে, এটা প্রিন্টেড প্রোডাক্ট। আর আমাদের এক কালার কাজ করা যে প্রোডাক্টগুলো আছে, 990 টাকার একটা কিনলে একটা 990 টাকার ইঞ্জিন অয়েল ফ্রি পাবেন। একদম সহজ কথা, একদম কোনো শর্ত মর্ত কোনো কিছু নাই। যার পছন্দ হইব নিবেন, যার পছন্দ হইব না কোনো সমস্যা নাই। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস খাইবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই সকল কথা বলে আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই। এই বাংলাদেশ, এখনো বলতেছি, এই বাংলাদেশ ব্যবসায়ীদের জন্য, হক হালালি করা ব্যবসায়ীদের জন্য এই বাংলাদেশ এখনো তৈরি হয় নাই। এই পর্যন্ত কোনো সরকারি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নাই। যেই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তারা অবশ্যই ঋণ খেলাপি থাকে, নাহলে অনেক ধরনের ঝামেলা থাকে, অনেক ধরনের তাদের প্ল্যান থাকে, উল্টাপাল্টা থাকে। এইগুলার জন্য সরকার থাকে। আমাদের মতন মানুষের জন্য সরকার থাকে না। আমাদের মতো মানুষের পাত্তাই দেয় না, আমাদেরকে কিট মনে করে, কিট। বুঝতে পারছেন? এই বর্তমানে যেই ব্যবস্থা চলতেছে, আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যা আছে, 1 বছর শুধু একটা প্ল্যানিং এর মাধ্যমে করেন, 1 বছরের মধ্যে 50 থেকে 60% কমানো সম্ভব। খালি আপনার ওই কিছু ওই যে ছেলে পেলে যেগুলো আছে, এদেরকে একটু সরায় রাখতে হবে, আর একটু প্ল্যানিং এর মধ্যে যাইতে হবে। আমারে দায়িত্ব দেন, এটা তো দিবেন না। আমারে দায়িত্ব দেন, যদি আমি 1 বছরের মধ্যে এটা কমায় দিতে না পারি, তাইলে ফাঁসির মঞ্চ থেকেও 1 পা পিছিয়ে রাখবো না। আমি আবারও বলতেছি, এই দায়িত্ব আমাকে দেন। 1 বছরের মধ্যে যদি 50% কমপক্ষে দাম কমাইতে না পারি, তাহলে আমার ফাঁসিতে ঝুলাই দিয়েন, আমার মায়াগুলির একটু দেখে রেখেন, কোনো সমস্যা নাই, আমি পিছিয়ে হাঁটবো না। কিন্তু আপনারা তো করবেন না। আপনারা যদি করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে, অন্যান্য মন্ত্রীরা বিপদে পড়ে যাবে। যাই হোক, রাজনৈতিক আলোচনায় না যাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, আল্লাহ পাক আমাদেরকে সুপথে রাখার তৌফিক দান করুক, সুপথে থেকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।